মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যাশা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আনিস পলক সহ সাবেক 9 মন্ত্রী 15 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহার, 144 ধারা জারি। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। 144 ধারাও শীঘ্রই তুলে নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 72-এর মুজিববাদী সংবিধান বাতিল করে রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে দাবি নাহিদ ইসলামের। রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানব জাতির কলঙ্ক। ভিন্ন মত থাকবেই, তাতে হতাশ হবার কিছু নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাইকে নিয়ে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চান তারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। এতে অংশ নিয়ে বৃক্ষরোপণ পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একসময় জিয়ার মাজারে যেতে যাদের কাছ থেকে অনুমতি নিতে হতো, এখন তারা পলাতক। এটাই নিয়তি, কিন্তু দুঃখের বিষয় এগুলো কেউ মনে রাখে না। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো 6-7টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা, সেই দেশের পুলিশ প্রশাসন যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। তিনি বলেন, নির্বাচনে যারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে তাদের উচিত হবে শহীদদের পরিবারের পুনর্বাসন করা, না হলে জাতি ক্ষমা করবে না। নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে ফান্ড রেজ করব। সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। পরে বিএনপি মহাসচিব জিয়া উদ্যানে কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের নিয়ে বৃক্ষরোপণ করেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণঅভ্যুত্থান 2024 উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষক দল। স্থানীয় সাহিত্য পরিষদ চত্বরে জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা ফরিদুল ইসলাম শিপলু। একই ইস্যুতে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে গাজীপুরে। স্থানীয় বঙ্গতাজ অডিটোরিয়ামে বক্তব্য রাখেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। খাগড়াছড়ি জেলা
জেলা বিএনপির উদ্যোগে 50,000 বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শহরের মিল্লাত চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার। ঝিনাইদহ শহরে চক্ষু হাসপাতালের সামনে কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট MA মজিদ। নারায়ণগঞ্জে কৃষক দলের নেতাকর্মীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহিন। গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই নির্দেশ দেন। সেই সাথে মানবতাবিরোধী আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও ৫টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ একযোগে ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদের মধ্যে ছিলেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক সহ আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। এদিন আদালতে কারাগারের ভেতরে হাসানুল হকিনুর ভয়েস রেকর্ড করার অভিযোগ আদালতে তোলা হয়। তার অভিযোগ, এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেসামরিক প্রশাসনকে সহায়তায় অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সেনা সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন। ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৫-এর উদ্বোধন করে প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করছে। সেই সাথে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তাদের পদোন্নতির সিদ্ধান্ত হবে। প্রধান উপদেষ্টা এক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্দেশনা দেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। বক্তব্যে তিনি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত সকল ছাত্র জনতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। এর আগে সেনা সদরে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোপালগঞ্জে কারফিউ উঠিয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে ১৪৪ ধারার আওতামুক্ত এইচএসসি পরীক্ষার্থীরা। শনিবার রাত 10:30টায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও একজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরিস্থিতি বিবেচনায় মাঝে মাঝে বিরতি দিয়ে কারফিউ অব্যাহত রাখে জেলা প্রশাসন। এছাড়া সংঘর্ষের ঘটনায় ৪ মামলায় ৩,০০৮ জনকে আসামি করা হয়েছে, গ্রেফতার ৩ শতাধিক। রাজধানী সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক ও বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, ১৪৪ ধারাও শীঘ্রই তুলে নেওয়া হবে। তিনি বলেন, অন্য সময়ের তুলনায় এবারের হরতালগুলোতে নাশকতার মাত্রা অনেকটাই কম। বলেন, সরকার চায় গণতন্ত্রের সৌন্দর্য বজায় থাকুক, সবাই মত প্রকাশ করবেন, তবে যেন কেউ অশালীন ভাষা বা আক্রমণাত্মক আচরণ না করেন সে আহ্বানও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের মতো গণগ্রেফতার নয়, এখন শুধু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক নয়, হাতে এখনো সময় আছে। আইনশৃঙ্খলা রক্ষায় গুলি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যে সময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেনাবাহিনী সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি সংস্থা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল করে
রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে। দুপুরে রাঙামাটির বনরূপায় পথসভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এর আগে নাহিদ সহ এনসিপি নেতারা কাউখালী উপজেলার বেতবুনিয়া, ঘাগড়া ও রাঙ্গুনিয়ার রানীরহাট বাজার এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। দলটির নেতারা রবিবার দুপুরে রাঙামাটি শহরে পৌঁছেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা সিএনজি চত্বরে গিয়ে পদযাত্রা শেষ হয়। পরে সেখানে পথসভা হয়। নাহিদ আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন ও অশান্তি জিইয়ে রেখেছে একটি কুচক্রী মহল। আমরা সকল বিভেদে উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই। আপনাদের রাঙামাটির নেতা এমএম লারমা ৭২ সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা চাই যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। শুট অ্যাট সাইট বা দেখা মাত্র গুলি চালানোর নির্দেশনায় ২৪ জুলাই চলছিল কারফিউ। রাজপথে জনতা স্রোত ঠেকাতে সাধারণ ছুটির ঘোষণার পাশাপাশি মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। কিন্তু আওয়ামী লীগ সরকারের এসব হুমকিকে পরোয়া না করে দেশজুড়ে রাজপথে নেমেছিল ছাত্র জনতা। হত্যাকাণ্ড চালায় সরকার, নিহত হয় ২৬ জন। বাধ্য হয়ে ছাত্রদের সাথে বৈঠক করার কথা বলা হলেও শিক্ষার্থীরা সাড়া দেয়নি শেখ হাসিনা সে আহ্বানে। আটক করা হয়েছিল আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। গণঅভ্যুত্থানের ২০ জুলাইয়ের দিনলিপি জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে শিক্ষার্থীদের আন্দোলনের ২০ জুলাইয়ের সকালটা ছিল অন্যরকম। দেখা মাত্রই আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশনা ছিল হাসিনা সরকারের। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট অ্যাট সাইটও আছে। কারফিউ ও গুলির আতঙ্ককে পরাজিত করে সেদিন রাজপথ দখলে নেয় ছাত্র জনতা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গুলিতে মারা যায় ২৬ জন। সরকারের গুলি ও দমনপীড়নে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। রাজধানীর বেশিরভাগ এলাকার দখল নেয় আন্দোলনকারীরা। ঢাকার প্রবেশপথকে অবরুদ্ধ করে ফেলে ছাত্র জনতা। কারফিউ উপেক্ষা করে রাজপথে ব্যাপক উপস্থিতি ছিল আন্দোলনকারীদের। রাজপথের পাশাপাশি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও দখল নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। মেট্রো রেল সহ সরকারের বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী। কোথাও কোথাও ব্যবহার করা হয় হেলিকপ্টারও। আন্দোলনের মুখে ছাত্রদের সাথে সমঝোতার আগ্রহ দেখায় শেখ হাসিনা সরকার, কিন্তু বৈঠকে শিক্ষার্থীদের দেওয়া ৮ দফা আরও চাপে ফেলে আওয়ামী লীগ সরকারকে। কোটাকে ন্যূনতম মাত্রায় ৫% এনে সংসদে আইন পাশ করতে হবে। কারফিউ চলমান রাখার পাশাপাশি আন্দোলন নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনকারীদের আটক করা শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল। দিনভর সংঘর্ষ আন্দোলন চলমান রাখার ঘোষণা এবং ২১ জুলাই কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষা নিয়ে শেষ হয় ২০২৪ সালের গণ অভ্যুত্থানের ২০ জুলাই। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ দিয়ে প্রায় ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে মিরপুর স্টেডিয়াম। প্রথম টি-20তে টস হেরে ব্যাটিংয়ে সফরকারীরা। দর্শক মিরপুরে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান, তার কাছে জানবো সেখানকার অবস্থা। মনির, খেলা দেখতে মিরপুর স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন? মিথিলা, জানেন যে বাংলাদেশ এবং পাকিস্তান টি-20 সিরিজ শুরু হয়েছে মিরপুর স্টেডিয়ামে প্রায় ১ বছর পর
ক্রিকেট ফিরেছে টি-20 ম্যাচ দিয়ে। এমনিতেই টি-20 ম্যাচ, তারপরে প্রতিপক্ষ পাকিস্তান দীর্ঘদিন পর আসলে খেলা হচ্ছে, সেই কারণে কিন্তু দর্শকদের আগ্রহ প্রচণ্ড বেশি। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শক, এখনও খেলা শুরু হয়ে গেছে কিন্তু এখনও প্রচুর দর্শক কিন্তু মাঠে ঢোকার অপেক্ষায় আছে। আমি আছি মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর এন্ট্রি গেট যেটা আছে, সেই গেটের আপনি দেখতে পাচ্ছেন যে এই গেটের কিন্তু বিশাল একটা লম্বা লাইন ঘুরে এসে তারপরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। মানে দর্শক এখনও মাঠে ঢোকার জন্য অপেক্ষায় আছেন। তারা যারা আছেন মাঠের বাইরে, অনেক দর্শক ইতিমধ্যে ঢুকে পড়েছেন। যারা আছেন তারা প্রথম ইনিংসটার কতটুকু দেখতে পারবেন সেটা নিয়ে একটু সন্দেহান আছে। তারপরেও কিন্তু তাদের অপেক্ষায় আছেন, কারণ বাংলাদেশ প্রথমে বোলিং নিয়েছে এবং ভালো বোলিংই করছে, এই পর্যন্ত 2টা উইকেট নিয়েছে। তারা আশা করছেন যে আসলে এই ম্যাচটা একটা জমজমাট ম্যাচ হবে, বাংলাদেশ উইন পাবে, সেই কারণে কিন্তু দর্শকের আগ্রহ বেড়েছে। সবচেয়ে বড় কথা যে এর আগের সিরিজটায় বাংলাদেশ টি-20তে শ্রীলঙ্কাকে হারানোয় দর্শকের কিন্তু মানে বাংলাদেশ ক্রিকেটের প্রতি যে মাঝখানে যে একটা হতাশাজনক সময় গিয়েছে, হতাশা ছিল, সেটা অনেকটাই দূর হয়েছে। তারা আশা করছেন যে সিরিজটা একটা জমজমাট হবে এবং বাংলাদেশ উইন পাবে, সেই কারণে কিন্তু আজকে সাপ্তাহিক ছুটির দিন নয়, কর্মব্যস্ততার দিন, তারপরেও কিন্তু প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। মাঠের বাইরেই দেখেন আপনি যে পরিমাণ দর্শক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা খুব সুশৃঙ্খলভাবে তাদেরকে ভেতরে প্রবেশ করানোর একটা চেষ্টা করছেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে, ঢোকার অপেক্ষায় আছে। একজন একজন করে ঢুকছেন তারা দর্শক। আর মনির, আপনাকে ধন্যবাদ। মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন মনির। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। দেশটির সঙ্গে দর কষাকষি চলছে বলেও জানান তিনি। রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স স্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মার্কিন কোম্পানি শেভরনের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মোহাম্মদ ইমরুল কবির বাংলাদেশের গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে আগ্রহের কথা জানান। সমুদ্রে গ্যাস পেলে আমদানি করা এলএনজির চেয়ে সাশ্রয়ী দামে গ্যাস পাওয়ার নিশ্চয়তাও দেন তিনি। তবে পরিবেশ উপদেষ্টা জানান, চাইলেই রাতারাতি আমদানি নির্ভরতা কমানো যাবে না। টেকসই পৃথিবীর জন্য টেকসই বিনিয়োগের পাশাপাশি জীবনযাত্রার মান টেকসই করার তাগিদ তার। এজন্য সাশ্রয়ী মূল্যে নবায়নযোগ্য জ্বালানি প্রাপ্তি নিশ্চিতের আহ্বান জানান তিনি। 5 মাস ধরে পরীক্ষা দিতে বা ক্লাসে ফিরতে না পারায় উদ্বিগ্ন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 7,000-এরও বেশি শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা চালুর দাবিতে দুপুরে গার্ডিয়ান ফোরামের ব্যানারে কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন হয়েছে। এ সময় অভিভাবকরা শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে দ্রুত সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের সবশেষ সিন্ডিকেট সভায় গত 4 মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়, কিন্তু 18 ফেব্রুয়ারি সংঘাতের পর থেকে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখে কুয়েট কর্তৃপক্ষ। বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় বেশ কিছু দলিলপত্র জব্দ করা হয়েছে। দুপুরের দিকে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দুদকের একটি দল এই অভিযান চালায়। সম্প্রতি মহানগরীর রামপুরায় লিজ নেয়ার পর জাল খতিয়ান ও দলিল তৈরি এবং ঘষা মাজার মাধ্যমে পরিত্যক্ত সম্পত্তিকে অর্পিত সম্পত্তি বানিয়ে অর্ধশত কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করে একটি সিন্ডিকেট। প্রশাসন দায়সারা তদন্ত করলেও অপকর্মে জড়িত ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় সরকারি সম্পত্তি হাতিয়ে নেয় ভূমিদস্যুরা। দিনাজপুরে চালের বাজারে অস্থিরতা বাড়ছে। সব ধরনের চালের বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। বিপাকে মধ্যবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষ। মিল মালিকরা দফায় দফায় দাম বাড়াচ্ছে বলে অভিযোগ বিক্রেতাদের। তবে ধানের দাম বৃদ্ধিকে এর মূল কারণ হিসেবে দুষছেন চালকল মালিকরা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1 মাস আগেও কিছুটা স্বাভাবিক ছিল দিনাজপুরের চালের বাজার, কিন্তু বর্তমানে ঊর্ধ্বমুখী। বস্তাপতি ৩,২০০ টাকার মিনিকেট এর দাম বেড়ে এখন ৩৫০০ টাকা থেকে ৩৬০০ টাকা। অন্যদিকে ২,৮০০ টাকার ২৮ জাতের চাল ৩,০০০ টাকা, ২৯ ও সুমন স্বর্ণা ২,৬০০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ২,৮০০ টাকায়। এছাড়া
খুচরা বাজারে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। বিক্রেতারা এর জন্য দায়ী করছেন মিল মালিকদের। ঈদের পর 5-6 টাকা কেজিতে বাড়ে গেছে। মিলারদেরকে বললাম যে এত বাড়তি কেন, ধানের দাম বেশি, ওদের কাছে ধানের দামের বেশি করতে গিয়ে ওরা কাছে চাউলের দাম বেশি। অতএব আমরা তো 2 টাকা 1 টাকা কেজিতে লাভ করি বেশি আনি খুচরা বাজারে। আমাদের যে কিনা ওই হিসাবে 2 টাকা 1 টাকা কেজিতে লাভ করি। বাজারে তো বেচা কিনা নাই, এই জন্য আমরাও চাল কিনতে পারতেছি না, কাস্টমারও চাল কিনতে পারতেছি না, বাজারও কাস্টমারের অনেক শর্ট। চালের এমন অস্বাভাবিক দামে ক্ষুব্ধ অল্প আয়ের মানুষ। চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কিছুদিন আগে একটু কম ছিল, অনেক কম ছিল, এখন কিন্তু আরো বাড়তি হয়ে গেছে। ৬২ টাকা, আজকে 65 টাকা করে কেজি নেওয়া হয়। এই 10 দিনের মধ্যে 3 টাকা কেজি করে বাড়তি। এদিকে মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বাড়ার কারণে চালের বাজারে এর প্রভাব পড়েছে। বাজার স্বাভাবিক রাখতে ধানের অবৈধ মজুদের বিরুদ্ধে তদারকির দাবি তাদের। 15% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে 2 মাস আগে যে ধানটা কিনা হয় সেটাতে এমনি গায়ে কেজিতে 1 টাকা পড়ে যায়। আরেকটা জিনিস হলো, যেটা আমরা বারংবার বলে থাকি, যে লাইসেন্স ব্যতীত স্টক বিজনেসের নামে বিভিন্নভাবে মানুষ হাট বাজার থেকে শুধু ধান না, আপনার গম ভুট্টা সব কিনে রেখে দিয়েছে। এই জায়গাটা যদি সরকার একটু তদারকি করে যে লাইসেন্স ব্যতীত কেউ ধান চাল গম কিনতে পারবে না এবং স্টকও করতে পারবে না, তাহলে আমি মনে করি বাজারের যে ঊর্ধ্বগতি বা একটা বৈষম্য হয়, এই জায়গাটা সরকার একটা নিয়ন্ত্রণ করতে পারে। সাধারণ মানুষের কথা বিবেচনা করে চালের দাম নাগালের মধ্যে রাখার দাবি ক্রেতাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রাত 12টার পর থেকে খুলনা রেঞ্জের 10 জেলার 64টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। রেঞ্জ ডিআইজির কার্যালয় খুলনার কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান খুলনার রেঞ্জ ডিআইজি রেজাউল হক। খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পদযাত্রা উপলক্ষে মিট দ্য প্রেস হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবে লিখিত বক্তব্য পড়ে শোনান এনসিপির দক্ষিণ অঞ্চল সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা। গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি স্মরণে আলোচনা সভা হয়েছে। সিনেট ভবনে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার এটিএম জাফরুল আজম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ সহ নানা কারণে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব থানা বিএনপি ও সহযোগী সংগঠন। টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ ও যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোডে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়। ঝালকাঠির বিখ্যাত ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুল ওহাব সাইদানি। এ সময় ভীমরুলি ও আটঘর কুরিয়ানা এলাকায় পেয়ারা উৎপাদনের বাস্তব চিত্র দেখেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন রাষ্ট্রদূত। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় জেলার 22টি মাধ্যমিক বিদ্যালয়ের 63 জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8টি কলেজের 26 শিক্ষার্থী অংশ নিয়েছে। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের দেয়ালে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের রং তুলিতে এতে ফুটে উঠেছে গণ অভ্যুত্থানের পুনর্জাগরণের চিত্র। সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির 18টি ইউনিটে পাল্টা কমিটি ঘোষণা করেছেন বঞ্চিতরা। শহরের কাজীর পয়েন্টের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করা হয়। সাতক্ষীরা ল কলেজে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে আওয়ামী লীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এই সময় বক্তারা অবিলম্বে ওই নিয়োগ বাতিল সহ স্বচ্ছ নিয়োগের দাবি জানান। আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবসকে সামনে রেখে এবং মানব পাচার প্রতিরোধের লক্ষ্যে নরসিংদীতে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেছে গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরো। ভেলানগর এলাকার একটি হলরুমে সভায় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
দেশের শীর্ষস্থানীয় নওয়াপাড়া শিল্প গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে যশোরে দোকানপাট বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। নওয়াপাড়া নৌবন্দরের ব্যবসায়ীরা কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও আমদানিকারক, রপ্তানিকারক, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ ভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শ্রমিকরা অংশ নেন। রংপুরের সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড়ের 5 কিলোমিটার সড়কটি মেরামতের দাবিতে গায়বানা জানাজার নামাজ পড়েছেন স্থানীয়রা। নগরীর সাতমাথা রেল ক্রসিংয়ের সামনে এতে সাতমাথাবাসী সহ পথচারীরা অংশ নেন। ঢাকা জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025-এর আন্তঃ উপজেলার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সাভার সরকারি অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে ধামরাই উপজেলা বনাম দোহার উপজেলা মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি উদ্বোধন করেন ঢাকা জেলার ক্রীড়া অফিসার সুমন মিত্র। খেলায় ধামরাই উপজেলা দোহার উপজেলাকে 2-0 গোলে পরাজিত করে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মানবজাতির কলঙ্ক শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না বলেছেন মির্জা ফখরুল। সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যাশা। মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে আনিস পলক সহ সাবেক 9 মন্ত্রী। 15 অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। গোপালগঞ্জে কারফিউ প্রত্যাহার, 144 ধারা জারি। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। 144 ধারা শীঘ্রই তুলে নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 72-এর মুজিববাদী সংবিধান বাতিল করে রাষ্ট্র পরিচালনায় নতুন সংবিধান রচনা করতে হবে দাবি নাহিদ ইসলামের। রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।